বন্যা? সম্পূর্ণ ভিত্তিহীন। আসল বিষয়টা কি, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন, বারবার এই বিষয়গুলি বলা হয়েছে, ফলে সেগুলো থেকে নজর ঘোরানোর জন্য বিজেপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিভ্রান্তি ছড়াচ্ছেন। ম্যানমেড বন্যা, কেন্দ্রীয় সরকার, ডিভিসি, বাংলার প্রতি বৈষম্য, ডিভিসির আধুনিকীকরণ হয়নি, সেখানে নাব্যতা বাড়ানো হয়নি, জল ধারণ ক্ষমতা বাড়ানো হয়নি, একসঙ্গে প্রচুর জল ছেড়ে দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের জলে দক্ষিণবঙ্গ ডোবে, ভুটানের জলে উত্তরবঙ্গ ডোবে। বারবার কেন্দ্রীয় সরকারকে বলালেও বন্যা প্রতিরোধ প্রকল্পে আসামকে টাকা দেওয়া হয়, অন্য রাজ্যকে টাকা দেওয়া হয়, পশ্চিমবঙ্গকে টাকা দেওয়া হয় না। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে একের পর এক বড় প্রকল্পগুলি কেন্দ্রীয় সরকার উপেক্ষা করেছে, বঞ্চিত করে রেখেছে। ফলে এই মূল যে বিষয়টা, ডিভিসি এবং আনুষঙ্গিক যে পরিকাঠামোগত কেন্দ্রের ভুল এবং খানিকটা দায়িত্বজ্ঞানহীন প্রতিহিংসাপরায়ণ আচরণের জন্য যে এই বন্যা কবলিত পরিস্থিতি, তো এটা মুখ্যমন্ত্রী খুব সবিস্তারে এই উপেক্ষা, প্রতিহিংসা, এই গোটা বিষয়টা কেন্দ্রীয় সরকারকে, প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। ফলে এটা বাস্তব, সেটাই সকলে বুঝতেও পারছেন। আচ্ছা, দিলীপ ঘোষ বলছেন যে জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে কি হলো, আরজি করের ঘটনায় কি পরিবর্তন হলো, কজন সাজা পেয়েছে, যারা পদত্যাগ করেছেন তারা তো প্রমোশন পেয়েছেন। অনেকে বলছেন দিলীপ ঘোষের বলে তৃণমূলের। দেখুন, এটা সম্পূর্ণ দিলীপ ঘোষ একটা বিষয় মন্তব্য করেছেন, এর পরিপ্রেক্ষিতে আমি কোথাও কোনো মন্তব্য করব না। আমরা শুধু এইটুকুই বলবো যে আরজি করের ঘটনা ভয়ঙ্কর ঘটনা, যে ধর্ষণ এবং মৃত্যু। ফলে আমরা সবাই এর প্রকৃত দোষী বা যারা জড়িত তাদের শাস্তি চাই, ফাঁসি চাই। মুখ্যমন্ত্রী বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, দল বলেছেন, যারা আন্দোলন করছিলেন তাদের যে মূল বক্তব্য যে জাস্টিস চাই, তার সঙ্গে আমরা একমত, সহমত, সম্পৃক্ত। শুধু কর্মবিরতির এই বিষয়টিতে একটা সাধারণ মানুষের অসুবিধা হচ্ছিল, রোগীরা বঞ্চিত হচ্ছিলেন বলে আমাদের আপত্তি ছিল। বাকি এই বিষয়টায় কোনো মন্তব্য নেই। বলছি, আজকে অনুব্রত মণ্ডল বোলপুরে ফিরলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে ছিলেন, কিন্তু আজকে তাদের দেখা হলো না। বলতে হবে না, কি করে বলবো? একজন জামিন পেয়েছেন, তিনি ফিরেছেন, তিনি তার বাড়িতে আছেন, দীর্ঘদিন বাদে ফিরেছেন। এবার মুখ্যমন্ত্রী গেছিলেন, তার অন্যান্য কর্মসূচি ছিল। ফলে এইসব বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। অনুব্রত ফেরা নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে ফিরলো বটে, কিন্তু যাওয়া আসা লেগেই থাকবে, চলাচল আমার হবে না, এবার বাঁচবে টিএমসি বিসর্জনের ভার। শ্রমিকবাবু ভুলে গেছেন যে একটা সময় বলা হয়েছিল অনুব্রতর বাড়িতে সিবিআই যাবে, অনুব্রত মণ্ডলের বাড়িতে ইডি যাবে, আমরা এই হবে ওই হবে। তো তারা অনুব্রত মণ্ডল যখন অ্যারেস্ট হয়, আমরা বারবার বলেছিলাম রাজনৈতিক প্রতিহিংসা। বিশেষভাবে তার কন্যা যখন অ্যারেস্ট হয়, আমরা বারবার বলেছিলাম যে মাতৃহারা, যার বাবা, তাকে বন্দি করা হয়েছে, ফলে তাকে এইভাবে অ্যারেস্ট করা এটা অমানবিক, এটা হতে পারে না। তারপরে তারা তখন উচ্ছ্বাস করে ভেবেছিলেন বীরভূমে সিট জিতবেন। তা এতদিন ধরে অনুব্রত মণ্ডলকে আটকে রাখার পরও তো বীরভূমের লোকসভা সিট দুটো তারা হেরেছেন। তা এই ধরনের কথাগুলো কি আপনারা মানুষের রায় থেকেও শিক্ষা পায় না বিজেপি? বলছি, আজকে অনুব্রত মণ্ডল বাড়ি ফেরার পর চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায়চৌধুরী, একজন এমএলএ একজন মন্ত্রী, তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু তিনি দেখাই করলেন না, ফিরে এসছেন। আমি একেবারেই বলতে পারবো না, মানে কারোর বাড়িতে কেউ গেলেন, কার সঙ্গে দেখা হয়েছে, কার সঙ্গে দেখা হয়নি। উনিও দীর্ঘদিন পর ফিরেছেন, ফলে শারীরিক ক্লান্তি, নানা ব্যাপার থাকে। আমি জানি না, আমি যেটা জানি না এই বিষয়ে আমাদের বলার কোনো এখতিয়ারও নেই। অন্যজনের সঙ্গে দেখা করছেন, কিন্তু ওদের দুজনের সঙ্গে দেখা করছেন। বলতে পারবো না একদম, হয়তো বাথরুমে ছিল। বলছি, আপনারা বলছেন অনুব্রত মণ্ডল এটা এজেন্সির একটা ষড়যন্ত্র বা এজেন্সি জোর করে রেখেছে, তাহলে কি সব নেতার ক্ষেত্রে এটা সত্যি? পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে এটা সত্যি? আমরা শুধু এইটুকু বলছি যে যেহেতু বিজেপি নেতারা একেবারে বারবার ঘোষিতভাবে বলতেন যে এবার অমুককে ধরা হবে, অমুকের বাড়ি সিবিআই যাবে, অমুকের বাড়ি ইডি যাবে, সেই ক্ষেত্রেই এই কথাগুলো উঠে এসেছিল যে রাজনৈতিক প্রতিহিংসা এ তো বিজেপি নেতাদের বিবৃতিতে বয়ে যাচ্ছে। তো সেই জন্য এই কথাগুলো এসেছিল। আজকে ফিরাদ হাকিম বলেছেন যে অনুব্রত মণ্ডল বাঘ, শুধুমাত্র এবং এজেন্সি
ষড়যন্ত্র করছে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় ছাড়া? আমি এটা একেবারে, আমি যেহেতু ববিদা বলেই দিয়েছেন এ বিষয়ে, আমি নতুন করে কোনো মন্তব্য করব না। আমি আপনাদের একটা ঘটনার কথা বলি। সোদপুরবাসী এক যুবক সিথির মোড়ে কদিন আগে দুর্ঘটনায় পড়েন, স্কুটি দুর্ঘটনা হয়। তিনি পায়ে জখম একটা হয় এবং তারপরে তাকে কার্যত অচৈতন্য অবস্থায় সেখানকার মানুষ উদ্ধার করেন এবং ওটা কাশীপুর থানা এলাকায় পড়ছে। ফলে কাশীপুর থানার পুলিশ তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যান। আরজিকর হাসপাতালে সে সময় কর্মবিরতি চলছিল। সেখানে রোগীদের একটা চূড়ান্ত হয়রানির মধ্যে পড়ে। তারপরে কোনোভাবে দায়সারাভাবে তার পায়ে একটি প্লাস্টার করে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। দুদিন বাদে তিনি পায়ে অসহ্য যন্ত্রণা অনুভব করেন এবং একটা পচা গন্ধ আসতে থাকে বলে খবর। প্রথম পেন কিলার খেয়ে থাকার চেষ্টা করেন, সেটা হয়নি। এরপর তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক সেটা দেখে জরুরি ভিত্তিতে প্লাস্টারটি কাটেন এবং সেখানে দেখা যায় ব্যাকটেরিয়া ভর্তি। সেখানে দেখা যায় সেই পা কালো কুচকুচে হয়ে গেছে, সেখানে সমস্তভাবে বিষ ছড়িয়ে গেছে এবং সেখানকার চিকিৎসকরা বলেন যদি হাঁটুর উপরে উঠে এসছে সমস্যাটা, আরেকটু বেশি হয় তাহলে প্রাণহানির আশঙ্কা ছিল। একমাত্র উপায় হচ্ছে পাটা কেটে বাদ দিতে হবে। সেই মতো দুদিন আগে তার পা কেটে, সেই যুবকের পা কেটে বাদ দেওয়া হয়েছে এবং যেহেতু সেই বেসরকারি হাসপাতাল ফুলবাগান থানার আন্ডারে পড়ছে, ফলে ফুলবাগান থানা আজ এসএসকেএম হাসপাতালের মর্গে সেই পাটি পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে। এখন এসএসকেএম হাসপাতালে সেই পোস্টমর্টেম চলছে। ফলে কোন চিকিৎসক এত বড় ভুলে, এত বড় দায়সারায় আরজি করেন সেই যুবকের পা কেটে বাদ দিতে হলো? কোন রকম কোনো চিকিৎসা না করে বা ভুল চিকিৎসা করে প্লাস্টার করে দিলেন, যাতে দুদিনের মধ্যে সেই পায়ে সমস্তভাবে বিষ ছড়িয়ে গেল এবং একটা প্রাইভেট হসপিটালে নিয়ে গিয়ে বিপুল খরচা করে তারপর তার পাটাও বাদ দিতে হলো। প্রাণে বাঁচানো গিয়েছে এবং অবিলম্বে কোন চিকিৎসক এই কাজটি করেছেন তাহলে তাদের পরিচয়ও সামনে আনা হোক। সাধারণ মানুষ বিশ্বাস করে সরকারি হাসপাতালে গেছিলেন, সেখানে যেভাবে আন্দোলনের জন্য রোগীদের হয়রানি হচ্ছে, দায়সারা চিকিৎসা হয়েছে, সে কদিন একটি যুবকের গোটা পাটা বাদ গেল, তার জাস্টিসটা কে দেবে? মাল পুরসভার চেয়ারম্যান কিন্তু গতকালই বহিষ্কার করা হয়েছে, কিন্তু আজকে সকাল থেকেই পুরসভা বলতে পারবো না। যেটি কার্যকর হাসপাতালের কথা, আরজিকর হাসপাতালের ঘটনা। আরজিকর হাসপাতালে প্রথম দুর্ঘটনার পর নিয়ে যায় কাশীপুর থানার পুলিশ এবং স্থানীয় নাগরিকরা। সেখানে তাকে তড়িঘড়ি পায়ে প্লাস্টার করে ছেড়ে দেওয়া হয়। এবার বাড়িতে দুদিন বাদে প্রবল যন্ত্রণা এবং একটা পচা গন্ধ আসতে থাকে। তারপর একদিন ওই পেনকিলার খেয়ে ওয়েট করে, সেটাও হাতের বাইরে চলে যাওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানকার চিকিৎসক বলেন এমার্জেন্সিতে নিয়ে গিয়ে প্লাস্টার কাটতে হবে, কারণ ভেতরটা দেখতে হবে। প্লাস্টার কেটে কার্যত আঁতকে ওঠেন তারা। পা সম্পূর্ণভাবে 2-3 দিনের মধ্যে কালো কুচকুচে হয়ে গেছে, ব্যাকটেরিয়া ভর্তি। কোন রকম চিকিৎসা না করে কাগজে কলমে দুটো কিছু লিখে দিয়ে প্লাস্টার করে ছেড়ে দেওয়া হয়েছিল। ফলে সেই প্লাস্টারটা কেটে তাকে প্রাণ বাঁচিয়েছে। বলছে আর যদি 2 ইঞ্চি ওপরে উঠে যেত তাহলে প্রাণে বাঁচানো যেত না, পুরো পাটা বাদ দিতে হয়েছে। এবং সেই পা আজকে চলছে, পোস্টমর্টেম চলছে এসএসকেএম হাসপাতালে। এবং আমাদের কাছে একটি সূত্রে খবর, থ্রেট কালচার কাজ করছে, কারণ সেই পরিবারকে মুখ খুলতে বারণ করা হয়েছে। যদিও কাশীপুর থানার রেকর্ড, আরজিকরের কাগজ এবং এখনকার হসপিটালের রেকর্ড থেকে গোটাটাই সামনে চলে আসছে। কারা বারণ করছে, কারা থ্রেট করছে? যারা ধরা পড়ে যেতে চান, যারা ভুল চিকিৎসা করেছেন, তাদের যোগাযোগগুলো কাজে লাগিয়ে তারা তো একটা কমিউনিটি, তারা তো একটা পেশা, তো তারা একদল ডুবিয়েছে আর একদল বাঁচিয়েছে। কিন্তু যাতে যে ডুবিয়েছে বা যারা ডুবিয়েছে, যাদের ভুলে প্রাণ যেতে বসেছিল, যাদের ভুলে পা গেল, যাদের অবিলম্বে সামনে আসা উচিত এবং শাস্তি হওয়া উচিত, তাদের আড়াল করতে এখন
সেই পরিবারকে চাপ দেওয়া হচ্ছে যে এটা যেন তারা মুখ বুজে থাকেন। এটাও সত্য। এটাও সত্যি। এবং সেই পার্টি এখন এই মুহূর্তে এসএসকেএমে পোস্টমর্টম চলছে। যখন কর্মবিরতি চলছিল সেই সময় তখনকার ঘটনা জাস্ট কদিন আগে। ঠিক আছে। হ্যাঁ সিএসসি তে থ্রেড কালচার ইউনিয়ন, তৃণমূল পরিচালিত ইউনিয়ন, এক মহিলা অভিযোগ করেছেন যে ইউনিয়নের তাণ্ডবে তিনি বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে পুলিশে অভিযোগ করেছেন। নানা ধরনের অভিযোগ যে কেন প্রতিবাদে মিছিলে তিনি এটা বলতে পারবো না। এটা এখন যা জটিল পরিস্থিতি, যার যা সমস্যা, যার যা রাগ, সেগুলো সব এই তালে থ্রেড কালচার বলে চালিয়ে দেবেন। ফলে এগুলো সমস্ত যার পুলিশ যার যে কেস টু কেস তদন্ত করে দেখবে। এখানে রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই। এই যে দিলীপ ঘোষকে কি বলে সিট বদলে দিল, ওটা কি থ্রেড কালচার নয়? ওটা কি যে বিজেপিতে থ্রেড কালচার নেই? একটা সিটিং এমপিকে সরিয়ে দিল, হারিয়ে দিল, এগুলো তো থ্রেড কালচার। আজকে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে অনেকেই অভিযোগ করছেন যে ওখানে থ্রেড কালচার চলছে। টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে তার বাইরে থেকে আমরা কেন কথা বলবো? টালিগঞ্জের ডিরেক্টররাই তো একজন ডিরেক্টরকে শ্লীলতাহানির অভিযোগে সাসপেন্ড করছেন। ওদের মধ্যেই তো তাদের দেখুন, তারা একটা ক্রিয়েটিভ কাজ করেন, তাদের ভগবান দত্ত প্রতিভা আছে। ফলে তারা উৎসবে না ফিরেও ছবির মুক্তি দিতে পারেন, তাদের একটা আলাদা সত্তা কাজ করে। ফলে তাদের এই যে একটা বৈচিত্র্য, একটা মানে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, আমি উৎসবে যাব না, আমি ছবি মুক্তি দেবো, এই যে একটা বৈচিত্র্যপূর্ণ ব্যাপার। তো ফলে তাদের গোটা বিষয়টা তাদের মধ্যেই আছে, সেখানে আমাদের বাইরে থেকে কমেন্ট করার কোনো জায়গা নেই। ইসলামপুরে তছরূপের প্রচুর পরিমাণ টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছেন পঞ্চায়েত প্রধানের। একটা জিনিস যে অন্যায়ভাবে নিয়েছে সে ফেরত দেবে। একটা জিনিস দেখা যাচ্ছে যে দুর্নীতি করলে পরে তৃণমূল সেখানে ইয়ে করবে না, মাল পুরো সবার চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা, একটি পঞ্চায়েতে টাকা নিয়েছে টাকা তো। ফেরতের ব্যবস্থা। দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের লড়াই ছিল, আছে, থাকবে। এত বড় দল, এত বড় সংসার, যদি কেউ কোথাও কোনো অন্যায় করেন, তার যদি নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে, দল ব্যবস্থা নিচ্ছে। কোথাও কেউ টাকা ফেরত দিচ্ছেন, কোথাও কাউকে দল অ্যাকশন নিচ্ছে, আইনি ব্যবস্থা চলছে। তৃণমূল সবটাই তো করছে, যেটা অন্য কোনো দল কোশমিন কালে করেনি। আজকে শারীরিক শিক্ষা কর্মশিক্ষার ছেলেমেয়েরা আবার রাস্তায় নেমেছিল এবং ক্যামাক স্ট্রিট পর্যন্ত কেটে গেছিল। তারা বলছে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে। শারীরিক শিক্ষাদের তো মাননীয় মুখ্যমন্ত্রী শূন্যপদ তৈরি করে রেকমেন্ডেশন লেটার পর্যন্ত করে দিয়েছিলেন। এখন যদি প্যানেলে অনুপযুক্ত কোনো কারুর পক্ষ নিয়ে বিকাশবাবুরা মামলা করে তাদের সেই রেকমেন্ডেশন লেটার মানে স্টে করিয়ে তাদের চাকরিটা আটকে রেখে থাকেন, ফলে তাদের মধ্যে একটা যন্ত্রণা কাজ করে। এবং আইনি কোর্টের যে জটিলতাটা হয়ে আছে, ওনারা তো প্রধান বিচারপতিকেও স্মারকলিপি দিয়েছেন। এবং আমি যদি খুব ভুল না করি, আজকে তো এজি সাহেব বোধহয় তাদের সঙ্গে কোনো কমিউনিকেশনও হয়েছে। ঠিক আছে। এসপি দাস তিনি আজকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে আমি মুখ্যমন্ত্রী পরিবারের পারিবারিক চিকিৎসক, তাই আমাকে সফট টার্গেট করা হচ্ছে, আমার কোথাও কোনো সই নেই, আমি সরকারের কেউ না। আমি এ নিয়ে একটি মন্তব্যও করব না।